হে এভরিওয়ান, বলো কেমন আছো তোমরা সবাই? কালকের পড়াটা পড়ে নিয়েছো নিশ্চয়ই, নোটস তোমার বানানো হয়ে গেছে। আজকে আমরা ডে 2-তে আবার আমরা চলে এসেছি ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, জীবজগতের বৈচিত্র্যর সেকেন্ড লেকচার নিয়ে, পেজ 5-6। চলো স্টার্ট করা যাক। তো কালকে আমরা কি পড়ছিলাম? কালকে আমরা পড়ছিলাম যে লিভিং আর নন লিভিং এর মধ্যে কিভাবে তুমি পার্থক্য করবে, সজীব আর জড়র মধ্যে কিভাবে পার্থক্য করবে, বা ধরো বলতে পারো যে হোয়াট আর দ্য ডিফাইনিং ফিচার্স অফ দ্য লিভিং অর্গানিজম, বা একটা সজীব বস্তুকে সংজ্ঞায়িত করবার মতন চারিত্রিক বৈশিষ্ট্য কি কি রয়েছে। তো সেখানে আমরা কালকে গ্রোথ দেখেছিলাম, বৃদ্ধি, রিপ্রোডাকশন দেখেছিলাম, জনন, মেটাবলিজম দেখেছিলাম, বিপাক। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব এবিলিটি টু সেন্স দেয়ার সারাউন্ডিংস। মানে কি? তোমার আশেপাশে কি হচ্ছে, তোমার পাশের এনভায়রনমেন্টে কি হচ্ছে, রেসপন্ড টু এনভায়রনমেন্টাল স্টিমুলি। আশেপাশের এনভায়রনমেন্টাল যে স্টিমুলাস রয়েছে তাতে তোমার রিয়াকশন কি হচ্ছে। খুব সহজভাবে বলতে গেলে ধরো তোমাকে আমি পিটালাম খুব জোরে, ঠিক আছে? আমি যদি তোমায় পিটাই, তুমি সেকেন্ড দিন কি করবে? তুমি আর আমার কাছে আসবে? আর তুমি আমার কাছে আসবে না, বরং পারলে তুমিও আমাকে উল্টে দেবে 2 ঘা, ঠিক আছে? তো এটা কি? এটা হচ্ছে যে তোমার সারাউন্ডিংয়ে কি হচ্ছে সেটাই তুমি কিভাবে রেসপন্ড করছো। দেখো বাবা, তোমায় যদি আমি মারি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মার খাবে না। এটা তো হতে পারে না যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে। তো আইদার তুমি পালিয়ে যাবে বা তুমি ডিফেন্সের জন্য আমাকে 2-4 ঘা দেবে। একটা কিছু তো তোমাকে করতে হবে। তো এটা কিন্তু একমাত্র লিভিং অর্গানিজমরা করে। তুমি যদি তোমার বাড়ির চেয়ার বা টেবিলকে ধরে খুব পিটাও, তো ও কি আর তোমাকে পিটাবে বা ও কি ওখান থেকে সরে যাবে? তার মানে নন লিভিং যারা থাকে তারা কিন্তু সেন্স করতে পারে না যে সারাউন্ডিংয়ে কি হচ্ছে, বা এনভায়রনমেন্টাল স্টিমুলাস যাই হোক না কেন ওরা কিন্তু কোনো রেসপন্ড করে না। তো আমরা মেনলি সেন্স করি কিভাবে? আমাদের সেন্স অর্গানস দিয়ে, আমাদের যে জ্ঞানেন্দ্রিয় আছে সেইগুলো দিয়ে। Plants respond to external factors like light, water, temperature, other organisms, pollutants, etc. আমরা ভাবি যে একমাত্র বোধহয় আমরা অ্যানিমেলরাই সেন্স করতে পারি। কেন? আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে, আমাদের সেন্স অর্গানস রয়েছে। প্লান্টসরা বোধহয় সেন্স করতে পারে না যে আশেপাশে কি হচ্ছে, কিন্তু প্লান্টসরা কিন্তু সেন্স করতে পারে কি হচ্ছে, আর প্লান্টস কিন্তু সেভাবে রেসপন্ডও করে। কিভাবে করে? তুমি তোমার বাড়িতে জানলায় একটা টবে একটা গাছ রাখো, কিছুদিন বাদে দেখবে গাছের ডালটা সোজা না গিয়ে বেঁকে যাচ্ছে আলোর দিকে, রোদের দিকে, টেম্পারেচারের দিকে। ঠিক তেমনিভাবে প্লান্টার যে রুট রয়েছে, ওর যে মূল রয়েছে, সেটাও কিন্তু ওর জলের দিকে এগিয়ে যাবে। কেন? কারণ ওর রোদ দরকার, ওর জল দরকার, ওর টেম্পারেচার দরকার। তো এছাড়া দেখো আদার অর্গানিজমস, পলিউটেন্ট যারা রয়েছে, ধরো যারা পলিউশন করে, সেখানেও কিন্তু প্লান্ট রেসপন্ড করে। কিভাবে করে জানো? তোমার আমি একটা এক্সাম্পল দিই। লাইকেন, LICHEN, লাইকেনে অ্যালগি আর ফাঙ্গাস থাকে, এদের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনকে লাইকেন বলে। বাংলা ভাষায় বলতে গেলে অ্যালগি ফাঙ্গাস একসাথে থাকে, সেটাকে লাইকেন বলে। তুমি জানো যেখানে পলিউশন খুব বেশি হয় সেখানে লাইকেনরা গজায় না, মানে দূষণ যদি বেশি হয়, নো লাইকেন। তো এটা জানো এই জন্য একটা পলিউশন ইন্ডিকেটর হিসেবে কাজ করে। কেন পলিউশন ইন্ডিকেটর? দূষণের সূচক। কেন জানো? কারণ হচ্ছে যে যদি তুমি কোথাও লাইকেন দেখছো না একটা এরিয়ায়, তার মানে সেখানে পলিউশন আছে, দূষণ আছে, আদারওয়াইজ তোমার লাইকেন দেখার কথা। তো এইভাবে কিন্তু প্লান্টসও সব রকম এক্সটার্নাল স্টিমুলিতে কিন্তু রেসপন্ড করে। এভাবে শুধু ইউক্যারিয়েটসরা যে করে তা না, প্রোক্যারিয়েটসরা যারা এককোষী প্রাণী রয়েছে তারাও কিন্তু এইভাবে রেসপন্ড করে। ঠিক আছে? ওকে, তো দেখি এখানে বাংলাটা কি বলেছে।
বাংলাটা বলেছে পরিবেশীয় উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা, তাই তো এতক্ষণ ইংরেজিতে বোঝালাম যে তোমার আশেপাশের পরিবেশে কি হচ্ছে সেই উদ্দীপনায় তোমার সাড়া দেওয়ার ক্ষমতা রয়েছে, আর সেটা আমরা আমাদের জ্ঞানেন্দ্রিয় সাহায্যে করি। উদ্ভিদেরা পরিবেশের বহিঃপ্রভাব যেমন আলোক, জল, তাপমাত্রা, অন্যান্য জীব, দূষক ইত্যাদির প্রতি সাড়া দিতে পারে। ঠিক আছে, দেখো অন্যান্য জীব কিভাবে সাড়া দেয়। তুমি লজ্জাবতী পাতা দেখেছো? আমরা ছোটবেলায় লজ্জাবতী দেখতাম, টাচ মি নট। ওরা কি করে, ওদের যদি পাতায় গিয়ে তুমি একটু খোঁচাও, দেখবে যে পাতাগুলো নেতিয়ে পড়ছে। এটাকে বলে লজ্জাবতী। কেন? কারণ তোমার টাচটা ওর পছন্দ না, ও তোমার থেকে দূরে সরে যাচ্ছে। তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে প্লান্টসও রেসপন্ড করে সব কিছুতে। তো এই প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক যেটা বললাম, দুজনেই কিন্তু এভাবে রেসপন্ড করে। হিউম্যান বিইং ইজ দ্য অনলি অর্গানিজম হু ইজ অ্যাওয়্যার অফ হিমসেলফ। এটা খুব ইম্পর্টেন্ট কথা। দ্যাট ইজ হ্যাজ সেলফ কনসিয়াসনেস। বাংলায় বললে মানুষ হলো একমাত্র জীব যে কিনা নিজের সম্পর্কে সচেতন, অর্থাৎ মানুষের আত্মসচেতনতা রয়েছে। দেখো, সেলফ কনসিয়াসনেস বা আত্মসচেতনতা আর এতক্ষণ আমরা যেটা বলছিলাম যে রেসপন্ড করার ক্ষমতা এনভায়রনমেন্টাল স্টিমুলিতে, দুটো কিন্তু আলাদা। আত্মসচেতনতা একমাত্র মানুষের হয়, কিন্তু এনভায়রনমেন্টাল স্টিমুলিতে রেসপন্ড কিন্তু সবাই করে, ইনফ্যাক্ট একটা ব্যাকটেরিয়াও করে। কিন্তু আত্মসচেতনতা কথাটার মানেটা কি জানো? ধরো তোমাকে আমি বললাম যে এই তুই নিট পাচ্ছিস না কেন, একদম পড়াশোনা করিস না, বাবা মার খালি পয়সা ধ্বংস করছিস, নিট পাচ্ছিস না, এরম করে যদি তোমায় আমি বকলাম, বা ধরো কেউ বকলো, তোমার বাবা মাই বকলো, তোমার সেটা গায়ে লাগবে, তোমার সেটা অপমানে লাগবে। তুমি বলবে দেখিয়ে দেব, এমন পড়া পড়বো না, নিট ক্র্যাক করে আমি দেখিয়ে দেব। এই যে তোমার বোধটা, এই যে তোমার আত্মসচেতনতা, তুমি যে নিজেকে নিয়ে সচেতন, অপমান বোধ তোমার হলো, এটা কিন্তু একমাত্র মানুষের হয়। তুমি যদি একটা বিড়াল বা কুকুরকে বলো এই তুই চুরি করে মাছ খাস, তুই চোর, তোমার মনে হয় তাতে ওর কিন্তু যায় আসবে? ওর আত্মসম্মান বোধ আছে? ওর অপমান বোধ আছে? নেই। তাহলে দ্য এবিলিটি টু সেন্স দেয়ার সারাউন্ডিংস বা পরিবেশীয় উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা সবার আছে লিভিং অর্গানিজমদের, কিন্তু আত্মসচেতনতা কার রয়েছে? শুধুমাত্র মানুষের, সেলফ কনসিয়াসনেস। তাই জন্যই বলছে যে শুধু কনসিয়াসনেস বা সচেতনতা, therefore becomes the defining property of living organism। তার মানে সচেতনতা, সেলফ কনসিয়াসনেস আলাদা, বা বলতে পারো ইংলিশে আগে বলি কনসিয়াসনেস, সেলফ কনসিয়াসনেস আলাদা, সচেতনতা, আত্মসচেতনতা আলাদা। প্রশ্নটা দেখবে এমসিকিউতে তোমাকে কিভাবে বলছে। তোমাকে যদি বলে কনসিয়াসনেস ইজ দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস, সচেতনতা সজীব বস্তুর বৈশিষ্ট্য, সেক্ষেত্রে কথাটা ট্রু, সত্যি। কিন্তু দেখো আবার ছোট্ট করে লিখে না দেয় সেলফ কনসিয়াসনেস। যদি সেলফ কনসিয়াসনেস দেয় বা আত্মসচেতনতা দেয়, দিয়ে বলে যে সেটা একটা ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম বা সজীব বস্তুর বৈশিষ্ট্য, সেটা কিন্তু কাটা, ভুল। সব সজীব বস্তুর আত্মসচেতনতা বা সেলফ কনসিয়াসনেস থাকে না। বোঝা গেল? চলো নেক্সট কি বলছে। নেক্সট এই প্যারাটা তোমরা এনসিইআরটিতে পাবে, এখানে কোনো প্রশ্ন আসবে না। এখানে বেসিক্যালি বলেছে যে মানুষের ক্ষেত্রে এই সেলফ কনসিয়াসনেস ব্যাপারটা একটু অদ্ভুত, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। কারণ ধরো যার কোমায় আছে, যে ব্যক্তি পেশেন্ট যে কোমায় আছে, তো তার তো ব্রেন ডেথ হয়, তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে, তো সে কিন্তু সেলফ কনসিয়াসনেস হারিয়েছে। তুমি একটা কোমা পেশেন্টের কাছে গিয়ে যদি তাকে চারটি বাজে কথা বলো, তাকে অপমান করো, তার বোধগম্য হবে না, তাহলে সে কি মানুষ নয়? যাই হোক, তো এরকম বেশ কিছু কন্ট্রোভার্সি রয়েছে। শুধুমাত্র সেলফ কনসিয়াসনেস নয়, যে কোমায় থাকে তার কনসিয়াসনেসও থাকবে না।
তার আশেপাশে কি হচ্ছে সে কিন্তু বুঝতে পারবে না, তাহলে সে কি লিভিং নয়? তো এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, সেটাই এই প্যারাগ্রাফটায় বলেছে, এখান থেকে নিচে কোনো কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে। প্রপার্টিজ অফ টিস্যুজ আর নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউয়েন্ট সেলস but arise as a result of interactions among the constituent cells. সব সজীব ঘটনাবলী অভ্যন্তরীণ আন্তঃক্রিয়ার ফলেই ঘটে। কলা গঠনকারী কোষসমূহে কলার ধর্ম অনুপস্থিত থাকে, কিন্তু এই কোষসমূহের আন্তঃক্রিয়ার ফলেই কলা গঠিত হয়। এই কথাটার মানে কি? বেশ কিছু সেলস বা কোষ মিলে কি তৈরি হয়? একটা টিস্যু তৈরি হয় বা কলা তৈরি হয়। তো এই যে টিস্যুটা, এটার যে ফিচার বা বৈশিষ্ট্য, সেটা এই প্রত্যেকটা সিঙ্গেল সেলে কি ছিল? ছিল না। এই সিঙ্গেল যে সেলগুলো তারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, মানে কি কমিউনিকেট করছে, যেটা তোমাদের এখানে বাংলায় বলেছে যে আন্তঃক্রিয়া, নিজেদের মধ্যে নানা রকম ইন্টারঅ্যাকশন হয়, তার ফলে কিন্তু আলটিমেট টিস্যুটা তৈরি হয়েছে। একটা এক্সাম্পল দিলে তোমার ক্লিয়ার হবে। ধরো ব্লাড একটা টিস্যু। ব্লাডে কত রকম সেল থাকে? হোয়াইট ব্লাড সেল থাকে, শ্বেত রক্তকণিকা, আরবিসি থাকে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, প্লেটলেট থাকে, অনুচক্রিকা। এরা যে সবাই থাকে, তো প্রত্যেকে ডিফারেন্ট সেল, কিন্তু সবাই সবার সাথে ইন্টারঅ্যাক্ট করে, তবে তোমার ব্লাড তৈরি হয়। তোমার ব্লাডে যদি শুধুই রেড ব্লাড সেল থাকে বা শুধুই হোয়াইট ব্লাড সেল থাকে, তাহলে তোমার ব্লাড প্রপার ফাংশন করতে পারবে কি? পারবে না। প্রত্যেকের ইন্টারঅ্যাকশনের ফলে ব্লাড ফাংশন করতে পারে। তো এটাই বলেছে এখানে, এটা এমসিকিউতে আসতে পারে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিমিলারলি, properties of cellular organelles are not present in the molecular constituents of the organelle but arise as a result of interactions among the molecular components comprising the organelle. বাংলায় কি বলছে? একইভাবে কোষীয় অঙ্গাণু গঠনকারী অণুসমূহে অঙ্গাণুর ধর্ম দেখা যায় না, কিন্তু এই আণবিক উপাদান সমূহের আন্তঃক্রিয়ার ফলেই কোষীয় অঙ্গাণু তৈরি হয়। এই যে যারা বাংলা মিডিয়ামে পড়ছো বাচ্চাগুলো, এখানে এটা খেয়াল রেখো যে সেল অর্গানেল বলে কোষীয় অঙ্গাণুকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার নিচে সেল অর্গানেল বলে কোয়েশ্চেন আসতে পারে। তো সেটা হচ্ছে কোষীয় অঙ্গাণুগুলো। অর্গানেল কারা কারা হয় বলো তো? সেলের মধ্যে কি কি অঙ্গাণু থাকে, কি কি অর্গানেল থাকে? নিউক্লিয়াস থাকে, রাইবোজোম থাকে, লাইসোজোম থাকে, যদি প্লান্ট সেল হয় ক্লোরোপ্লাস্ট থাকে, ডিফারেন্ট টাইপস অফ প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে, গলগি বডি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, তাই তো, মাইক্রোবডিজ থাকে, প্লান্ট হলে ভ্যাকিওল থাকে। এরকম অনেক 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 সেলের মধ্যে কি থাকে? এগুলো হচ্ছে সব সেলের অর্গানেল, তাই তো? তো এই প্রত্যেকটা অর্গানেল কিভাবে ফাংশন করে? ধরো আজকে তোমার সেলের সাইটোপ্লাজমে কি থাকে? এই সব রকমের অর্গানেল থাকে, প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাটস থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। তো কেউ একাই কিন্তু সব কাজ করছে না, প্রত্যেকে এরা নিজেরা নিজেদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কমিউনিকেট করছে, তবে কিন্তু একটা গোটা সেল তোমার তৈরি হচ্ছে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা অর্গানেল, আজকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রচুর এনজাইম রয়েছে যারা তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে হেল্প করে। তো এই সব এনজাইমগুলো, এনজাইম মানে কি? এনজাইম মানে আলটিমেটলি প্রোটিন। তো এই সব এনজাইমগুলো নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে,
তবে তো মাইটোকন্ড্রিয়া ফাংশনাল, তবে তো মাইটোকন্ড্রিয়া কাজ করছে। আজকে যদি 5টা এনজাইম বলে আমরা কাজ করব না, তো বাকি যে এনজাইমগুলো আছে তারা একা একা কাজ করতে পারবে? পারবে না। তো প্রত্যেকে কিন্তু এখানে প্রত্যেকের সাথে কমিউনিকেট করছে, ইন্টারঅ্যাক্ট করছে, তবে কাজটা হচ্ছে। ঠিক আছে? তুমি যদি একা মনে করো আমি একা একটা বই নিয়ে বসে পড়বো আর নিট পরীক্ষা দেব, আমার না কোনো টিচার দরকার, না কোনো নোটস দরকার, না কোনো বন্ধু দরকার, কিচ্ছু দরকার নেই, তুমি সফল হতে পারবে না। তুমি যদি 5 জনের সাথে কমিউনিকেট করো, 5 জনের সাথে ইন্টারঅ্যাক্ট করো, তুমি যদি 5 জন টিচারের কাছে পড়ো, তাদের কাছে কোয়েশ্চেন করো, নিজে 10টা বই কিনছো, 5টা নোটস বানাচ্ছো, স্কুলে যাচ্ছ, কোচিংয়ে যাচ্ছ, তো তবেই তো তুমি আসল কাজটা করতে পারবে। সেটাই এখানে বলেছে। ওকে, তো these interactions result in emergent properties at a higher level of organization. Higher level of organization মানে কি? সেল, তার থেকে টিস্যু, বেশ কিছু টিস্যু নিয়ে কি তৈরি হয়? অর্গান, বেশ কিছু অর্গান নিয়ে কি তৈরি হয়? অর্গান সিস্টেম। এই সব ব্যাপারটাই কিন্তু এরকম নানা রকম মলিকিউলসের ইন্টারাকশনের ফলেই হয়। ঠিক আছে? ওকে, হায়ারার্কির সর্বস্তরেই সাংগঠনিক জটিলতা সৃষ্টির ক্ষেত্রে এই ঘটনাটি সত্য। চলো এখান থেকে এটুকু বুঝলেই হবে। নেক্সট বলেছে, therefore we can say that living organisms are self-replicating. সজীব বস্তুরা কি সেলফ রেপ্লিকেটিং? সেলফ রেপ্লিকেটিং কথাটার মানে কি? সেলফ রেপ্লিকেটিং কথাটার মানে বলেছে যে স্বপ্রজননক্ষম। মানে কি? একটা লিভিং অর্গানিজম আরেকটা লিভিং অর্গানিজমের জন্ম দিতে পারে, তাই তো? তাহলে রেপ্লিকেট করতে পারে, রিপ্রোডাকশন করতে পারে, জনন করতে পারে। ইভলভিং, ইভলভিং এর বাংলা কি? বিবর্তন ক্ষমতা রয়েছে। আমাদের সবার বিবর্তন ক্ষমতা রয়েছে। আমাদের মধ্যে যদি এভলিউশন না হতো তাহলে শুধুমাত্র কি থাকতো? মাঙ্কি থেকে যেত, আমরা আর মানুষ হতাম না। তো আমরা সবাই বিবর্তনের ক্ষমতা রাখি, এভলিউশনের ক্ষমতা রাখি। সেলফ রেগুলেটিং ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমস, স্বনিয়ন্ত্রিত আন্তঃক্রিয় ব্যবস্থা। সেলফ রেগুলেটিং, তোমার বডিতে তোমার হার্ট কাজ করছে, লাং কাজ করছে, কিডনি কাজ করছে, লিভার কাজ করছে। কি করে করছে? বাইরে থেকে কেউ করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে? করছে না তো, বডির মধ্যে হচ্ছে। তো তোমার বডি সব কিছু নিজেই করতে পারে। প্রত্যেকটা লিভিং অর্গানিজমের মধ্যে এই ফিচারগুলো রয়েছে। ঠিক আছে? আর কি করতে পারে? কেপেবল অফ রেসপন্ডিং টু এক্সটার্নাল স্টিমুলি, যেটা আমরা দেখেছি, যারা বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে পারে। তাহলে এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে প্রত্যেকটা লিভিং অর্গানিজম কি পারে? বলো কি পারে? সেলফ রেপ্লিকেটিং, ইভলভিং, সেলফ রেগুলেটিং ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমস, আর যারা কিনা রেসপন্ড করে এক্সটার্নাল স্টিমুলিতে। ঠিক আছে? অল লিভিং অর্গানিজমস প্রেজেন্ট, পাস্ট and future are linked to one another by the sharing of the common genetic material but to varying degree. অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এর সব সজীব বস্তুই বিভিন্ন মাত্রায় কিছু সাধারণ জিনগত বৈশিষ্ট্য বহন করে এবং এর মাধ্যমেই এরা একে অপরের সাথে সম্পর্কিত থাকে। যে অর্গানিজমগুলো প্রেজেন্টে আছে, যারা ফিউচারে থাকবে বা যারা পাস্টে ছিল, তারা সবাই সবার সাথে লিঙ্ক। আমাদের সাথে কি ডাইনোসরের কোনো লিঙ্ক নেই? আছে। আরও আগে এমন অনেক অর্গানিজম ছিল যারা বিলুপ্ত হয়ে গেছে, যারা এক্সটিংক্ট করে গেছে। তাদের সাথে কি আমাদের কোনো লিঙ্ক নেই? নিশ্চয়ই আছে। সবার বডিতে সেল আছে, তাহলে সবার তো কিছু কমন ফিচার্স ছিলই, থাকবেও ভবিষ্যতে। সেটা কি করে হয়? কারণ আমরা কিছু কমন জেনেটিক ম্যাটেরিয়াল শেয়ার করি। সবার বডিতে ক্রোমোজোম আছে। তোমার বডিতে আছে, আমার বডিতে আছে, ব্যাকটেরিয়ার বডিতে আছে, গাছের বডিতে আছে, ডাইনোসরের বডিতে ছিল, বেড়ালের বডিতে আছে, কচ্ছপের বডিতে আছে, ইন ফিউচার যারা আসবে তাদের বডিতেও থাকবে, পোকামাকড়ের বডিতে আছে, সবার বডিতে ক্রোমোজোম আছে। ক্রোমোজোমটা কমন। ক্রোমোজোমের মধ্যে বেশ কিছু জিন যেগুলো কমন, তাই আমরা সবাই লিভিং অর্গানিজম। কিন্তু বেশ কিছু ভেরিয়েশন রয়েছে, জিনের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে বেশ কিছু জিনে। তার জন্যই কুকুর কুকুর, তুমি তুমি, আমি আমি, বেড়াল বেড়াল।
তাই তো? তাহলে প্রত্যেকের যেমন কিছু কমন ক্রোমোজোমস রয়েছে, কমন জেনেটিক ম্যাটেরিয়ালস রয়েছে, তেমনি ভেরিয়েশনও রয়েছে আমাদের প্রত্যেকের জিনের মধ্যে। বোঝা গেল? চলো, সজীব মানে কি, হোয়াট ইজ লিভিং শেষ। আমরা নেক্সট 1.2 ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড শুরু করব। জীবজগতে বৈচিত্র্য। এখানে অনেক কথা এখানে লেখা রয়েছে, দরকার নেই, কিচ্ছু আসবে না। এখানে প্রথম আমরা পড়ব এই পয়েন্টটা, দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একদম মাথায় ঢোকাও, কোয়েশ্চেন আসবে কিন্তু। দ্য নাম্বার অফ স্পিসিস নোন অ্যান্ড ডেসক্রাইবড 1.7 থেকে 1.8 মিলিয়ন। 1.7 to 1.8 মিলিয়ন প্রজাতির সন্ধান পাওয়া গেছে এবং এদের বর্ণনা দেওয়া হয়েছে। এখন অবধি যত টাইপের অর্গানিজম আবিষ্কার হয়েছে, জানা গেছে, সেটা 1.7 থেকে 1.8 মিলিয়ন, মানে কি 17 to 18 লক্ষ, 17 to 18 লাখ। ঠিক আছে? এত রকমের অর্গানিজম আবিষ্কার হয়েছে এখন অবধি। শোনো, আছে তো অনেক, এখনো প্রচুর আছে, যেগুলো কিন্তু এখনো ডিসকভার হয়নি, যেগুলো জানা যায়নি এখনো, এরকম প্রচুর আছে। তো যেটা ডিসকভার হয়েছে, জানা গেছে, সেটাই হচ্ছে এইটা। তো এটা ইম্পর্টেন্ট, খুব আসতে পারে পরীক্ষায়, ভালো করে মাথায় ঢোকাও। তো একেই বলে বায়োডাইভার্সিটি, যেটাকে বাংলায় বলে জীববৈচিত্র্য। বায়োডাইভার্সিটি মানে তাহলে কি? নাম্বার অ্যান্ড টাইপস অফ অর্গানিজমস প্রেজেন্ট অন আর্থ। পৃথিবীতে বর্তমান জীবের সংখ্যা ও তার ধরন, মানে টোটাল কটা অর্গানিজম রয়েছে, কি কি টাইপের অর্গানিজম রয়েছে। কি কি টাইপ মানে? মানুষ, কুকুর, বিড়াল, প্রজাপতি, কচ্ছপ, হাঙর, বাঘ, সিংহ, নানা রকমের গাছ, যত রকম ব্যাকটেরিয়া, যা কিছু পৃথিবীতে আছে, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের অর্গানিজম। আর কটা করে রয়েছে, নাম্বার। এই টোটাল ব্যাপারটাকে একসাথে বলে বায়োডাইভার্সিটি বা বৈচিত্র্য, জীবজগতে বৈচিত্র্য। এখানে মাথায় ঢোকাও, যে কোয়েশ্চেনটা আসতে পারে, মাথায় ঢোকাতে হবে যে এই বায়োডাইভার্সিটি তাহলে কিভাবে ডিনোট করা হয়? দুটো জিনিসে, নাম্বার অফ অর্গানিজমস, টাইপস অফ অর্গানিজমস। বোঝা গেল? এটা কিন্তু ভালো করে মাথায় ঢোকাও। এই প্যারা থেকে পুরো এই দুটো পয়েন্ট ছাড়া আর কিছু পড়তে হবে না। এই দুটো পয়েন্ট পড়ো, যে কটা স্পিসিস এখন অবধি জানা গেছে আর বায়োডাইভার্সিটি বলতে কি বোঝায়। এই দুটো পয়েন্ট ছাড়া আর কিছু দরকার নেই, কিছু আসবে না। নেক্সট, এখানে সেরকম কিছু পড়ার নেই, একটা জিনিস বোঝার আছে। দেখো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে স্পিসিস, প্রত্যেকটা যে অর্গানিজম, তার নানা রকম নাম রয়েছে, তাই তো? যেমন ধরো, আমি খুব সহজে বলি, আজকেই আমি আম খেয়েছি, তাই মানে আমের কথাটা মনে পড়ছে। ধরো আম, ম্যাঙ্গো, তো আমকে আমরা লোকাল নাম বাংলায় কি বলি? আমকে আম বলি, তাই তো? আম। আচ্ছা, আমকে হিন্দিতেও আম বলে, আম। এই দেখো কেমন হিন্দি লিখতে পারি আমি, ঠিক আছে? আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো। এই যে আমটা, এর প্রত্যেক লোকালিটিতে আলাদা আলাদা নাম রয়েছে। তুমি যদি আসামে যাও, আমকে ওরা কিছু বলে, আমি ঠিক জানি না কোথায় কি বলে। গুজরাটে যাও, তার নাম রয়েছে। আমি ব্যাঙ্গালোরে থাকি, তো আমি কর্ণাটকে বা কন্নড় ভাষায় আমকে কি বলে জানি, মাভু, মাভু বলে আমকে। তো তুমি যদি কলকাতায় গিয়ে বলো ভাই মাভু আছে, তোমায় লোকে পিটাবে, কি বলো তুমি? আচ্ছা, এরকম একটা আমেরই তার মানে কয়েক লক্ষ, কয়েক কোটি নাম থাকতে পারে প্রত্যেকটা লোকালিটি অনুযায়ী, যেটা সেই এরিয়ার লোকরা ইউজ করে। সেটা কিন্তু অন্য জায়গায় গেলে আর বৈধ হবে না, তাই তো? তো অন্য জায়গায় গেলে দেখো, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তোমার হিন্দিটা চলছে, কিন্তু তুমি যদি আবার ফরেন কোনো কান্ট্রিতে গিয়ে
হিন্দি বলে আম বোঝাও, চলবে না। হ্যাঁ, ম্যাঙ্গোটা হয়তো চলবে অনেক জায়গাতে। তো এটা একটা কনফিউশন ক্রিয়েট করছে। এই লোকাল নাম বা স্থানীয় নাম একটা বিভ্রান্তি সৃষ্টি করে। তো প্রত্যেকটা অর্গানিজমের এমন একটা নাম হওয়া উচিত যেটা সারা পৃথিবীতে কমন একটাই নাম হবে, সেটাকে বলে সায়েন্টিফিক নেম। সায়েন্টিফিক নেম। তো এই আমের সায়েন্টিফিক নেম কি? ম্যাঞ্জিফেরা ইন্ডিকা। খেয়াল করো সায়েন্টিফিক নামটা আমি কিভাবে লিখছি, এটা আমরা কালকে পড়বো কিভাবে সায়েন্টিফিক নেম লিখতে হয়। আপাতত আজকে জাস্ট নোট করো কিভাবে লিখেছি। তো ম্যাঙ্গিফেরা অর ম্যাঞ্জিফেরা ইন্ডিকা এটা হচ্ছে আমের সায়েন্টিফিক নেম। এটা সারা পৃথিবীতে চলবে। হ্যাঁ, এখন তুমি তার জন্য লোকাল মার্কেটে গিয়ে যদি বলো আমি একটা ম্যাঞ্জিফেরা ইন্ডিকা কিনবো, আমাকে 1 কিলো দিন, সেটা হলে তোমার কপালে দুঃখ আছে। কিন্তু আমরা এখানে যেহেতু পড়াশোনা করতে বসেছি, আমরা সায়েন্টিস্টদের নিয়ে কথা বলবো, আমরা সায়েন্স পড়ছি, তো সারা পৃথিবীতে সায়েন্টিস্টরা ম্যাঞ্জিফেরা ইন্ডিকা বলে আমকে বোঝে। তো এরকম কিন্তু একটা নামকরণের খুব দরকার, ঠিক আছে? তো এই যে নামকরণের প্রসেস, যাতে একটা নামে সারা পৃথিবীতে সবাই চিনতে পারছে, তাকে বলছে নমেনক্লেচার। নমেনক্লেচার বা নামকরণ। A particular organism is known by the same name all over the world. সব সজীব বস্তুরই এমন সাধারণ নামকরণের প্রয়োজন যাতে সারা পৃথিবীতে একটি নির্দিষ্ট জীব একই নামে পরিচিত হতে পারে। ঠিক আছে? তাহলে নামকরণ বা নমেনক্লেচার কি তুমি বুঝলে? এই যে বাংলার বাচ্চারা যারা নামকরণ বলছি, তারা ইংলিশে এটাকে যে নমেনক্লেচার বলে সেটাকে শিখে নাও। তোমাকে কিন্তু নিচে নামকরণ না দিয়ে নমেনক্লেচার বলতে পারে, তখন কিন্তু তুমি কাঁদতে এসো না কেন ইংলিশে নাম দিয়েছে। আমি জানি না কেন দিয়েছে, দিতে পারে। শিখে নাও, খাতায় লিখে নাও যে নামকরণকে নমেনক্লেচার বলে। এরম যদি করে কখনো কোয়েশ্চেন দেয়, তুমি নিটওয়ালাদের সাথে ঝগড়া করতে গিয়ে তো হবে না, তোমার মার্কসটা তো গেল। তাই জন্য যেদিন যা বলছি পড়ায় সেদিন সেইটুকু লিখে নাও। ঠিক এই কারণে আমি দুটো দুটো করে, তিনটে তিনটে করে পেজ পড়ছি, যাতে ডিটেলে তুমি শিখে নিতে পারো। ঠিক আছে? ওকে। তো এই যে তুমি কিছু নাম দেবে, তো সেটাকে নাম দেওয়ার আগে ওকে তো ভালো করে তোমার আইডেন্টিফাই করতে হবে, শনাক্ত করতে হবে। ধরো অদ্ভুত একটা এলিয়েন খপাত করে এসে তোমার হাতে পড়লো, তুমি কি দেখেই আগে তার নাম দেবে, নাকি প্রথমে তুমি সেটাকে আইডেন্টিফাই করবে, শনাক্ত করবে যে ভাই তুমি কি, এটা কি পড়লো? এরকম ধরো একটা অদ্ভুত জীব তোমার হাতের কাছে এসে পড়লো, তুমি কি করবে? আগে তো তুমি একে নাম দেবে, তাই না? আগে তুমি একে নাম দেবে না, আগে তুমি একে আইডেন্টিফাই করবে, শনাক্ত করবে। তো এটাকে প্রপারলি ডেসক্রাইব করবে, বৈশিষ্ট্যগুলো বর্ণনা করবে, তবে তুমি ওটাকে আইডেন্টিফাই করতে পারবে। ধরো এটা দেখে আমি বললাম এটার দুটো কান আছে, দুটো চোখ আছে, একটা ঠোঁট আছে, চুল নেই, দেখো টাকলা টাকলা। তো যেটুকু যেটুকু তুমি দেখতে পাচ্ছ, এইভাবে তুমি ওকে কি করবে? ডেসক্রাইব করবে, বর্ণনা করবে, তাই তো? তো এগুলো থেকে তোমার কি মনে হচ্ছে এটা কি প্রাণী? তো তখন তুমি সেটাকে আইডেন্টিফাই করবে। ধরো তোমার এটুকু দেখে মনে হলো যে এটা একটা টাকলা মানুষ, তো তুমি তাই লেখো, তোমার যা মনে হচ্ছে তাই লেখো, তবে তুমি এটাকে নাম দিতে পারো। মানুষ তো মানুষের নাম অলরেডি আমরা জানি, সায়েন্টিফিক নেম হোমোসেপিয়েন্স। এটা যদি অন্য কিছু নতুন আবিষ্কার হয় তো তুমি তার সেইভাবে নাম দেবে। তো সেটাই বলেছে, অবভিয়াসলি nomenclature or naming is only possible when the organism is described correctly and we know to what organism the name is attached to. This is identification. তবে অবশ্যই একমাত্র তখনই নামকরণ বা কোনো জীবের নাম দেওয়া সম্ভব হবে যদি জীবটির বৈশিষ্ট্যাবলী সঠিকভাবে বর্ণিত হয় এবং যদি আমরা জানি যে কোনো জীবের সাথে এই নামটি যুক্ত করা হচ্ছে। একে বলে শনাক্তকরণ। তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট পড়লাম, একটা হচ্ছে নমেনক্লেচার, নাম দেওয়া, সেকেন্ড হচ্ছে আইডেন্টিফিকেশন, যেটাকে বাংলায় বলছে শনাক্তকরণ।
আবার বলছি, যারা বাংলায় পড়ছো বাচ্চাগুলো, শনাক্তকরণকে ইংরেজিতে বলে আইডেন্টিফিকেশন, মাথায় ঢোকাও, খাতায় লেখো। আচ্ছা, আজকে তোমাদের স্ক্রিনশট নেওয়ার কথা বলতে ভুলে গেছি, প্রত্যেকটা স্লাইডে স্ক্রিনশট নিচ্ছ তো? ওকে, নেক্সট হচ্ছে যে তাহলে কি বুঝলাম আমরা, নমেনক্লেচারে একটা নাম আমরা দেবো যেটা সারা পৃথিবী জুড়ে গ্রহণযোগ্য হয়, which is acceptable to biologists all over the world, সারা বিশ্বের জীববিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্য। হ্যাঁ, ফলওয়ালাদের কাছে গ্রহণযোগ্য নাই হতে পারে, তুমি ম্যানজিফেরা ইন্ডিকা তুমি বাজারে গিয়ে বলতে পারবে না, কিন্তু আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে সারা পৃথিবীর যারা বায়োলজিস্ট আছেন, জীববিজ্ঞানী আছেন, তারা যেন জানতে পারে। তো এই যে তুমি নামগুলো দেবে, তো তোমাকে তো কিছু রুল ফলো করতে হবে। ধরো তুমি এরকম একটা নতুন একটা ফুল পেলে, সাপোজ একটা ফুলের নতুন গাছ তুমি পেলে, নতুন আবিষ্কার করলে তুমি, তো তোমার মাথায় এলো এটার একটা কিছু নাম তুমি দেবে, পুটুস পুটুস, এমনি তোমার মনে হলো, তো তুমি দিতে পারো? পারো না, কখনোই পারো না। তোমাকে এটার নাম দিতে গেলে কিছু রুল ফলো করতে হবে, কিছু নামকরণ পদ্ধতি তোমাকে ফলো করতে হবে, তবে তুমি গিয়ে এটার নাম দিতে পারো। যা খুশি নাম দেওয়া যায় না, ঠিক আছে? তো সেটা যদি যে অর্গানিজমটা তুমি আবিষ্কার করেছো সেটা যদি প্ল্যান্ট হয়, তবে যে রুলগুলো তুমি ফলো করবে সেগুলো তুমি কোথায় পাবে? ইন্টারন্যাশনাল কোড ফর বটনিক্যাল নমেনক্লেচার, ICBN, এর যে রুল রয়েছে, এরা যে রুল লিখে দিয়েছে, নিয়ম লিখে দিয়েছে, সেগুলো তোমাকে দেখতে হবে যদি তুমি প্লান্টের নাম দিতে চাও। যদি তুমি অ্যানিমেলের নাম দিতে চাও, ধরো তুমি এরকম একটা মাছের মতন দেখতে একটা নতুন অ্যানিমেল পেলে, তো তুমি এটার নাম দেবে, তখন তোমার এই ICBN এর রুল ফলো করলে চলবে না, তখন তোমাকে অ্যানিমেলের রুল দেয় এমন কিছু ফলো করতে হবে। সেটা কে আছে? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার, ICZN। এই যে বাচ্চাগুলো দেখো, এই ICBN আর ICZN এর তফাৎ আছে। ICBN এ ইন্টারন্যাশনাল কোড ফর বায়োলজিক্যাল নমেনক্লেচার, ICZN এ ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। ICBN এ আবার বলছি ইন্টারন্যাশনাল কোড ফর বটনিক্যাল নমেনক্লেচার, ICZN এ ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। একটা ফর একটা অফ, এটা দেখো ভুল যেন না হয়, ঠিক আছে? ওকে, এবার সায়েন্টিফিক নাম দেওয়ার সময় তোমাকে অনেক কিছু খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে দেখতে হবে যে একটা অর্গানিজমের যেন একটাই নাম থাকে। বিজ্ঞানসম্মত নামগুলো প্রতিটি জীবের একটি মাত্র নামকেই সুনিশ্চিত করে, বুঝলে? তার মানে কি? তার মানে ধরো আমের, ম্যাঙ্গোর যে ম্যানজিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গোর যেন আর কোনো সায়েন্টিফিক নাম না থাকে, এটার একটাই নাম থাকবে ম্যানজিফেরা ইন্ডিকা। আরেকটা জিনিস দেখতে হবে, such a name has not been used for any other known organism, একটি জীবকে প্রদত্ত এ ধরনের নাম অন্য কোনো জ্ঞাত জীবের নামকরণের ক্ষেত্রে ব্যবহৃত হবে না। মানে কি? মানে ম্যানজিফেরা ইন্ডিকার নামটা যেন আর কারুর না থাকে, কলার নাম যেন ম্যানজিফেরা ইন্ডিকা না থাকে। এখানে দুটো পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হচ্ছে। কোন দুটো পয়েন্ট? প্রথম পয়েন্ট হচ্ছে যে একটা অর্গানিজমের একটাই নাম থাকবে, আমের নাম ম্যানজিফেরা ইন্ডিকাই হবে, আর কিছু হবে না। আর সেকেন্ড হচ্ছে সেই নামটা আর কাউকে তুমি ব্যবহার করতে পারবে না। এই ম্যানজিফেরা ইন্ডিকা বললে তুমি আমকেই বুঝবে, কলা বা আঙুরকে বুঝবে না। তো এই দুটো পয়েন্ট কিন্তু এই প্যারাটার থেকে তোমাকে মনে রাখতে হবে। নেক্সট, এবারে একটা এক্সাম্পল নিচ্ছি আমি। সেই এক্সাম্পল বলতে তোমার এখানে ম্যানজিফেরা ইন্ডিকাই দেওয়া রয়েছে, তো আমি ম্যানজিফেরা ইন্ডিকাই লিখি, ম্যানজিফেরা ইন্ডিকা। এভাবে কেন বারবার আন্ডারলাইন করছি সেটা আমরা কালকে পড়বো, আপাতত আজকে এইটুকুই দেখো। তো এখানে দেখছো এটার দুটো কম্পোনেন্ট রয়েছে, ম্যানজিফেরা একটা কম্পোনেন্ট, ইন্ডিকা একটা কম্পোনেন্ট, দুটি পদের সমন্বয়ে গঠিত। একটা পদ হচ্ছে ম্যানজিফেরা আর একটা পদ ইন্ডিকা। তো এই যেটা প্রথম পদ ম্যানজিফেরা, এটাকে কি বলে? এটাকে বলে জেনেরিক নেম। বাংলায় কি বলে দেখো, বাংলায় বলে গণগত নাম। দেখো
গণগত নাম। যেটা ইন্ডিকা সেটাকে কি বলে? সেটাকে বলে স্পেসিফিক এপিথেট। বাংলায় কি বলে? প্রজাতিগত নাম। প্রজাতিগত নাম। দেখো এটাকে জেনাসও বলে, এটাকে স্পিসিসও বলে, বাংলায় এটাকে গণও শুধু বলে, এটাকে শুধু প্রজাতিও বলে। বোঝা গেল? স্ক্রিনশট নাও, কিন্তু স্ক্রিনশট নাও। তো তোমার যেমন নাম আছে আর সারনেম আছে, ঠিক আছে, দুটো নাম তো। ধরো আমার মালিঙ্কি সুর, এখানে মালিঙ্কি আমার নাম আর সারনেম হচ্ছে সুর, তো দুটো কম্পোনেন্ট থাকলো না? তো এই সায়েন্টিফিক নেমেরও দুটো কম্পোনেন্ট থাকে। তো যেহেতু দুটো কম্পোনেন্ট বা দুটো পদ থাকে, একে বলে বাইনোমিয়াল নমেনক্লেচার। বাই মানে টু, বাই কথাটার মানে টু, নোমিয়াল মানে, নোমিয়াল মানে কি? নোমিয়াল মানে নেম। বাইনোমিয়াল নোমেনক্লেচার বাংলায় কি বলে? দ্বিপদ নামকরণ। দুটো পদ আছে না, তাই দ্বিপদ নামকরণ। খুব ইম্পর্টেন্ট, মাথায় ঢোকাও। এই দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নমেনক্লেচার কে দিয়েছিলেন এটা প্রথম? ক্যারোলাস লিনিয়াস, গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই পদ্ধতির প্রণেতা। নিচে কোয়েশ্চেন আসবে এটা, ঠিক আছে? তো যেটা আমি এখানে এক্সপ্লেন করলাম ম্যানজিফেরা ইন্ডিকা, সেটাই ওরা নিচে লিখেছে, দ্য সায়েন্টিফিক নেম অফ ম্যাঙ্গো ইজ রিটেন অ্যাজ ম্যানজিফেরা ইন্ডিকা। আচ্ছা, তোমার মনে হচ্ছে না যে আমি আন্ডারলাইন করছিলাম কিন্তু বইয়ে কেন আন্ডারলাইন নেই? সেই উত্তরটা আমরা কালকে পাবো। ওরা কেন ম্যানজিফেরা ইন্ডিকার নিচে আন্ডারলাইন করেনি সেটা আমরা কালকে পাবো। তো এখানে ম্যানজিফেরা হচ্ছে জিনাস, ইন্ডিকা হচ্ছে স্পিসিস। বাংলায় ম্যানজিফেরা হলো গণগত নাম বা গণ, আর ইন্ডিকা হলো প্রজাতি বা প্রজাতির নাম। বোঝা গেল? স্ক্রিনশট কি নিচ্ছ, ক্রিস্প নোটস কি বানাচ্ছ, আর সেই মতো কি পড়ছো? যদি পড়ো, একদম নেক্সট ইয়ার নিট 360 আউট অফ 360। ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট তো করো, নাই তো বুঝতে পারছি না। যদি ভালো না লাগে তাহলে করে কি হবে বলো? যদি ভালো লাগে সেটা বলো, কমেন্ট করে আমাকে বলো, তাহলে আমরা এই সিরিজটা কন্টিনিউ রাখবো তো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা কি কাজ করবে? লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি তুমি আমার কাছে পার্সোনালি আমার অনলাইন ব্যাচে অ্যাফোর্ডেবল প্রাইসে বায়োলজি পড়তে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। আজকে তাহলে আসি, কালকে আসছি আবার পরের লেকচার নিয়ে। বাই বাই।